হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব জেলখানার চিঠি লিখেছেন সুভাষচন্দ্র বসু। জেলখানা থেকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখেছিলেন দিলীপ বলে একজন ব্যক্তিকে। কোন জেল থেকে? মান্দালয় জেল থেকে। তারিখ কত? 2/5/1925। ঠিক আছে, তোমার 24/3/1925 তারিখে চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে লেখক মানে এই চিঠিটির লেখক সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন জেলে। কোন জেলে? মান্দালয় জেলে। এবং দিলীপ তাকে চিঠি লিখেছিলেন। এবং আম, জেলখানার ভেতরে চিঠি লিখতে গেলে যে যিনি জেলার থাকেন তিনি সব চিঠিগুলি খুলে খুলে পড়বেন, এবং তার যদি সেই চিঠিটির বক্তব্য সেই জেলের ভেতরে থাকা মানুষটিকে পৌঁছাতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু তিনি পৌঁছাবেন না। সেই একজন চিঠিটা খুলে পরীক্ষা করবে, ডিস্টিল করবে। ঠিক আছে, উম, মানে বোঝা গেল? আহ, মানে একবার করে সেটাকে দেখবে, ডবল চেক করবে, তবে ভেতরে আসবে, সেটাকেই বলছে ডবল ডিস্টিলেশন। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমল ভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। তাহলে তার চিঠি পেয়ে লেখক সুভাষচন্দ্র বসু, তার মন এমন নরমভাবে স্পর্শ হয়েছে যে তিনি তার উত্তর মানে এই চিঠিটির উত্তর দিতে আহ, উত্তর দেওয়াটাকে একটু কঠিন মনে করছেন। এই চিঠিখানিকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আবার এক অসুবিধা। সেন্সর মানে তার চিঠিতে যদি সেরকম কিছু বক্তব্য পায় যেগুলি দেশ, মানে তিনি তো স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাই তার কথা, তিনি একজন খুব বড় নেতা ছিলেন, তাই না? খুব বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার চিঠির মধ্যে দিয়ে এমন কোনো বক্তব্য যদি চলে যায়, আবার মানে সবাই আন্দোলনে উদ্বুদ্ধ হয়, সেইটাও দেখতে হবে। সেই জন্য তার লেখা চিঠিও আবার সবাই মানে জেলার দেখতো, বা এরকম কেউ ছিল যে দেখে নিত কি লিখেছে, তারপরে সেটা আবার পাঠাতে হতো। তাই সেই জন্য আবার অসুবিধা এর উত্তর দেওয়া। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। এটা কেউ চায় না যে তার মনের মধ্যে যে কথাগুলি চলছে, যেটি সে শুধু তার বন্ধুকে বা তার আত্মীয়কেই বলতে চায়, সেগুলি অন্য কেউ জানুক। সেই জন্য তিনি লিখতে পারবেন না। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি, তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎ কাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। তাহলে বলছেন যে আমি আজকে যা অনুভব করছি সেটা অনেক দিন পর্যন্তই কাউকে বলা যাবে না। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিকে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। বলছে আমাদের মধ্যে এতগুলি মানে এতজন, যে আমরা অকারণে সম্পূর্ণ মানে অজ্ঞাত কারণে, আমরা জানিই না আমরা কেন জেলে আছি, এটা যে তোমার মনকে প্রভাবিত করবে সেটা স্বাভাবিক। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। তাহলে বলছে এই ঘটনাগুলি যখন ঘটছেই, তখন আমরা এর আধ্যাত্মিকতা মানে আহ, আধ্যাত্মিক আধ্যাত্মিক দিক মানে ভগবান সম্পর্কে জড়িত যে দিকগুলি, সেগুলি নিয়েও আমরা দেখতে পারি। একথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। বলছে তিনি তিনি বলছেন যে আমি জেলে থাকাটা পছন্দ করি না। ঠিক আছে, আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে। তাহলে জেলখানার আবহাওয়াটা, জেলখানা কি আমাদের এখানে কি বলা হয়? জেলখানাটা হচ্ছে মানুষের মানে
আহ, সুধার করার জন্য, তার আহ, যে খারাপগুলি আছে সেগুলি কি করার জন্য, সেগুলি ভালো গুণে মানে করবার জন্য, ঠিক আছে। আহ, তো জেলখানার যা পরিস্থিতি সেটা মানুষকে আরো ভালো করে না, মানুষকে আরো খারাপ করে তোলে, ঠিক আছে। সেটা যে কোনো জেলের পক্ষেই খাটে। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে। তাদের নীতিগত উন্নতি কিছু হয় না, তারা আরো খারাপ হয়ে যায়। এ কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করবার পর কারা শাসনের একটি আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিক আমার চোখ খুলে গেছে, এবং ভবিষ্যতে কারা সংস্কার আম, আমার একটি কর্তব্য হবে। কারা মানে কারাগার, ঠিক আছে। কারাগার সংস্কার মানে কারাগার কি করে আরো ভালো হয়, কি করে মানুষদেরকে সংশোধনাগার, আমি এটা এতক্ষণ ধরে মনে করতে চাইছিলাম, জেলখানাকে বলা হয় সংশোধনাগার, মানে মানুষের ভুল সংশোধন করার কেন্দ্র। কিন্তু মানুষ ভুল সংশোধন করতে যায় না, আবার সেখানে গিয়ে সে আবার অনেক বড় ভুল করতে থাকে, ঠিক আছে। তাহলে তিনি জেলখানা থেকে বেরিয়ে কি করবেন, কারা সংস্কার করবেন, মানে কারাগারগুলি আসলেই সুধার সংশোধনাগার হওয়া দরকার। ভারতীয় কারা শাসন প্রণালী এতটা একটা খারাপ, অর্থাৎ ব্রিটিশ প্রণালী আগে যেটা ছিল এখনো খারাপ আছে। এখনো মানে তোমরা দেখবে যে কারাগারে যাদেরকে জেলে রাখা হয় তাদের কিন্তু অবস্থাটি খারাপ। আদর্শের অনুসরণ মাত্র। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। তাহলে আমেরিকার ইউনাইটেড স্টেট মানে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। সেই দেশের যে কারা সংস্কার আইনটি আছে বা তারা যেভাবে কাজ করে সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে আমেরিকা কিন্তু আমাদের থেকে আগে স্বাধীন হয়েছিল, এবং তারা তখন তাদের নিজস্ব আইন নিয়ে চলছিল। এই ব্যবস্থার আহ, যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সে হচ্ছে একটা নতুন প্রাণ, বা যদি বলো একটা নতুন মনোভাব, এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। এই ব্যবস্থার সব থেকে একটা কি প্রয়োজন, একটা নতুন প্রাণ বা একটা নতুন মনোভাব, অপরাধীদের প্রতি কি সহানুভূতি দরকার। তাদেরকে আবার মারা হয় মানে এমন ভাবে রাখা হয়, মানে খুব খারাপ ভাবেই রাখা হয়। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে, এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। প্রতিষেধকমূলক দণ্ডাবিধি, যেটা কারা শাসন বিধির ভেতরে কথা বলে ধরা যেতে পারে, তাকে এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। তাহলে আমরা সবাই করি, একজন যে কারাগারে বাস করেছে বা বাস করছে তাদেরকে কিন্তু আমরা সহানুভূতির চোখে কখনোই দেখি না। মনে দেখবে তার কোনো দোষই নেই, তাকে অভিযুক্ত হিসাবে সে 12 বছর 15 বছর জেল কেটে আসছে, মানে সে দোষী নয়, সে অভিযুক্ত। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, অনেককে মিথ্যা মামলাতেও ধরে নিয়ে কত বছর রেখে দেয় জেলের ভেতরে। তাহলে তারা তো নিশ্চয়ই দোষী নয়। ট্রায়াল মানে কোর্টে কেসই শেষ হয় না, তাদেরকে বেলও দেয় না, কিচ্ছু হয় না, তাদেরকে ভেতরেই থাকতে হয়, ঠিক আছে। তাহলে এখনো এরকম হয়, কারাগার সংস্কার এখনো হয়নি। ঠিক আছে, এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প এবং সাহিত্যে অনেকাংশে সমৃদ্ধ হতো। তাহলে বিভিন্ন যে লেখক আছে তারা কিন্তু কারাগারের ভেতরের জীবন সম্পর্কে মানে বেশিরভাগ লেখকই কারাগারের ভেতরের জীবন সম্পর্কে বেশি ধারণা দেননি তাদের লেখার মধ্যে। আমাদের কিন্তু আমরা যত এতদিন পড়েছি কারাগারের ভেতরের জীবন সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণা নেই। তোমাদেরও ক্লাস 8 পর্যন্ত পড়লে কিন্তু কারাগারের ভেতরের জীবন সম্পর্কে তোমাদের আশা করি কিছু জানা নেই, তাই না? কোনো দিন পড়োনি যে কারাগারের ভেতরের কোনো মানুষের জীবন কাহিনী? ঠিক আছে, তাহলে বলছেন যে কোনো
কবি বা সাহিত্যিক তিনি যদি জেলের ভেতরে কিছুদিন কাটাতেন, তাহলে তার গল্প বা সাহিত্যে আমরা সেটি দেখতে পেতাম। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। ওই যে কারারই লৌহ কপাট, আহ তিনি কিন্তু কারাগারে জেলের ভেতরে ছিলেন। তাহলে তার এই যে কবিতা, বিদ্রোহী কবিতা বলো, তারপরে ওই কারারই লৌহ কপাট, এই গানগুলি বলো, এগুলিতে প্রথমে কবিতার মাধ্যমে, তিনি গানও লিখেছিলেন। হ্যাঁ, এগুলি গান, আর অনেকগুলি কবিতাও আছে। তাহলে সেগুলি লেখার জন্য তার জেলের অভিজ্ঞতাটা অনেক বেশি দরকার ছিল। আমি যখন ধীরভাবে চিন্তা করি, তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। তাহলে এখানে লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ধীরভাবে চিন্তা করেন, তখন তার ধারণা জন্মে আমার তাদের আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য আছে। তাদের কি মহৎ উদ্দেশ্য ছিল? দেশকে স্বাধীন করা। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখ কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না। তাহলে তারা যদি সবসময় মনে করতেন আমরা এত দুঃখ কষ্ট ভোগ করছি শুধুমাত্র দেশকে আমরা স্বাধীন করব বলে, তাহলে তাদের এই দুঃখ কষ্টে আর কোনো রকম কোনো যন্ত্রণা থাকে না। তাতে আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। ঠিক আছে, সাধারণ মানে দেহে তাদেরও অনেক কষ্ট, কিন্তু আত্মা বলছে যে আমরা এই সমস্ত কাজ করছি যে আমাদের দেশ যাতে স্বাধীন হয়, তাহলে আত্মা এবং দেহের দ্বন্দ্ব চলছে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। ঠিক আছে, দার্শনিক ভাব মানে কি করবে, বসে বসে ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, তাহলে তাদের মনের মধ্যে একটা দার্শনিক ভাব দেখা দেয়। আমিও সেইখানে আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু, এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। দর্শন বিষয়ে তিনি যতটুকু পড়তে পেরেছেন আর জীবন সম্বন্ধে তার যতটুকু ধারণা আছে সব কিছু কাজে লেগেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই। অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। তাহলে যদি তার স্বাস্থ্য ঠিক মতন থাকে, আর মানুষ যদি ঠিকঠাক মতন ভাবতে পারেন, বিভিন্ন বিষয়ে ভাবার যদি তার কি থাকে, অভ্যেস থাকে, তাহলে বন্দী হলেও তার কোনো কষ্ট নেই। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, মানে আত্মার কষ্ট নয়, মনের কষ্ট নয়, যে সে যে শরীরেরও, এবং প্রস্তুত থাকলেও দেহ যে দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, দেহ সে সময় দুর্বল হয়ে পড়ে হবে, তাহলে তাদেরও মানে দেহেরও কষ্ট। ঠিক আছে, লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন, এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। ঠিক আছে, লোকমান্য তিলক কিন্তু জেলের মধ্যে ছিলেন, মান্দালয় জেলে, তাই তিনি অকালে চলে গিয়েছিলেন। ঠিক আছে, এ কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতাতেই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। আমার নিজের সম্বন্ধে একথা বলতে পারি যে আমা আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে। ঠিক আছে, তাহলে তার ব্যক্তিগত জীবনের যে সমস্যা ছিল সেগুলি 1 বছরের মধ্যে তিনি সমাধান করতে পারছেন। যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা
এটা প্রাকাশ লেখা আছে, এটা প্রকাশ হবে, প্রকাশ করা যেত, আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। তাহলে তিনি যখন বাইরে ছিলেন, জেলের বাইরে ছিলেন, তখন যে চিন্তাগুলি ক্ষীণভাবে মানে কিছু সময়ের জন্য আসতো, এখন সেগুলি ভাববার অনেক সময়, তাই এখন সেগুলি স্পষ্ট হয়েছে। তাই জেলের যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত তিনি আধ্যাত্মিক দিক দিয়ে, মনের দিক দিয়ে অনেক বেশি লাভবান হয়েছেন। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টিয়ারডম বলে অভিহিত করেছো। মার্টিয়ারডম মানে হচ্ছে দেশের জন্য শহীদ হওয়া, ঠিক আছে? তাহলে তিনি বলেছেন কি তুমি এই জেলের মধ্যে থাকতে থাকতে শহীদও হয়ে যেতে পারো বা মারাও যেতে পারো। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। কিন্তু আমার সামান্য কিছু হিউমার প্রপোর্শনের জ্ঞান আছে। হিউমার মানে কাউকে হাসাবার জন্য সেই সময়ে উপস্থিত বুদ্ধি দিয়ে কোনো একটা কথা বলা, ঠিক আছে? প্রপোর্শন মানে অনুপাতের জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে। তাই নিজেকে মার্টিয়ার মানে শহীদ বলে মনে করার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আত্মরম্ভিকতা, সরি, আত্মম্ভরিতা জিনিসটা সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। তাই মার্টিয়ারডম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে, ঠিক আছে? জেলের ভেতরে থাকতে থাকতে নানা ধরনের চিন্তা আসে, তাই এবং তার কাছের মানুষদের সঙ্গে তার যোগাযোগ থাকে না, তাদের সঙ্গে থাকতে পারে না, তাই মনের দিক থেকেও অনেক বড় চাপ আসে, শরীরের দিক থেকে তো উৎপীড়ন হতেই থাকে, তাই তাদের অকাল বার্ধক্য নেমে আসে। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকা উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। অবশ্য অনেক অনেক হতো অনেকগুলি কারণই এর জন্য দায়ী। তাহলে দীর্ঘ কারাবাসের ফলে মানুষের বয়সের থেকে মানুষকে অনেক বড় দেখাতে পারে। যথা খারাপ খাদ্য, ব্যায়াম বা স্ফূর্তির অভাব, সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, একটার আইনতার শৃঙ্খলভার, বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব, যাহা সর্বশেষ উল্লিখিত হলেও একটি মস্ত অভাব। সঙ্গীতের অভাবটা সর্বশেষে উল্লেখ করা হলেও একটা অনেক বড় অভাব। গান শোনা, একজন মহান লেখক লিখেছেন যে গান শুনতে পারে না সে হাসতে হাসতে, বা যে গান শোনে না সে হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। গান শোনা মানে মানুষের মধ্যে যে ভালো দিক থাকে সেই দিকটা বাইরে বেরিয়ে আসা বা সেই দিকটার প্রকাশ করা। তাহলে জেলের মধ্যে থাকতে গেলে কতগুলি মানে কষ্ট সহ্য করতে হয়, খারাপ খাবার, ব্যায়াম বা স্ফূর্তির অভাব, ব্যায়াম করা হয় না সেখানে, সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, সমাজের কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না, একটার আইনতার শৃঙ্খলভার মানে একটার অধীনতা শৃঙ্খলভার, একটা মনে হচ্ছে যে আমি কারো অধীনে আছি, বন্ধুজনের অভাব, বন্ধু নেই, আর সঙ্গীতের অভাব, কতকগুলি এভাব এটা অভাব হতো, এখানে অনেকগুলি স্পেলিং মিস্টেক আছে। অভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতকগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। এই সব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। আরও বলছে এরকম কতকগুলো বিষয় আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়, ঠিক আছে? কতকগুলি অভাব আছে মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, সেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়, সেগুলোও অকাল বৈধবের জন্য দায়ী। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। তাহলে ইউরোপীয় বন্দীদের জন্য আলাদা ট্রিটমেন্ট ছিল। আর আচ্ছা, তোমাদেরকে একটা গল্প শোনাই যে ভগৎ সিং তার সঙ্গে
যতীন্দ্রনাথ দাস এবং আরও অনেকে ছিলেন। তারা কি করেছিলেন, ইউরোপীয় বন্দীদের সঙ্গে মানে যেমন আচরণ করা হয় সেমনি যেন ভারতের বন্দীদের সঙ্গেও আচরণ করা হয়, সেইটার জন্য জেলের মধ্যেই হাঙ্গার স্ট্রাইক মানে অনশন করেছিলেন। কিন্তু যতীন দাস 63 দিনের দিন তিনি মারা গেছেন। 63 দিন তিনি না খেয়েছিলেন, জোর করে তাকে খাওয়ানো হচ্ছিল, তার নাক দিয়ে করে, মুখ তাকে খোলানো যায়নি, নাক দিয়ে করে তাকে, তার নাক দিয়ে করে মানে নাকে নল দিয়ে করে তাকে জোর করে দুধ খাওয়ানো হচ্ছিল। তিনি খেতে চাননি, এরকম সেই ধস্তাধস্তিতে তার ফুসফুসে সেই খাবার ঢুকে যায়, দুধ ঢুকে যায়, তাই তার মৃত্যু হয় 63 নম্বর দিনে। আমাদের কিন্তু তাদের কথা মনে রাখার দরকার। তারা যেমন ভারতবর্ষ চেয়েছেন, তারা যেরকম দেশ চেয়েছেন, তাদের আদর্শে আমাদের চলা উচিত, তাই তো? এখানে কিন্তু আমাদের নেই পিকনিক, বিশ্রাম ভালাপ, বিশ্রামের সময় কি, বিশ্রামের সময় আলাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমতো কাব্য সাহিত্য চর্চা, এ সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। পিকনিকে যাওয়া, বিশ্রামের সময় আলাপ করা, সঙ্গীত চর্চা করা, সাধারণ বক্তৃতা করা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনের মতো কাব্য বা সাহিত্যের চর্চা করা মানে পড়াও তার সঙ্গে লেখাও, সেগুলি আমাদের মনকে অনেক সমৃদ্ধ করে তোলে। আমরা সেটা সচরাচর বুঝতে পারি না, এবং যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধিব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। তাহলে জেলগুলিতে কি করা চাই? মানুষের যা যা প্রয়োজন, যাতে মানুষ আরও সমৃদ্ধ হয়, সেই জিনিসগুলোর দিকে নজর দেওয়া দরকার। যেমন পিকনিক, বিশ্রামালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা, মনোমতো কাব্য সাহিত্যের চর্চা। এ কথা আমার লিখতে ভোলা উচিত নয়। আপনার নিজের লোকের, বন্ধু-বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে। এই দিকে প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। নিজেদের লোক যদি সহানুভূতি দেখায় তবুও জেলের মধ্যে যে মানুষটি থাকে তার মনে সুখ আসে। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যে এটা একটা নিশ্চিত কারণ। যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। মুক্তি পেলে তাকে বরণ করবার কেউ নেই। সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না, এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে তাদের নিজের লোকেরাই জানে না যে সে জেলে বন্দি। তাদের মানে কত এরকম বন্দি আছে যাদের বাড়ির লোকে জানেই না যে সে জেলে বন্দি আছে। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি। এই ব্যাপারটা আমার কাছে নিতান্তই অসন্তোষজনক বলে মনে হয়। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না? তাহলে অপরাধীদের প্রতি আমাদের সহানুভূতি দেখা উচিত। অন্তত সে যখন এসে কোথাও বসবাস করতে চাইবে তাকে মানে কিছু না বলা উচিত। তাকে যদি মনে করো তুমি তার প্রতি শ্রদ্ধা দেখাতে পারছো না, ঠিক আছে, কিন্তু তাকে খারাপও কিছু বলা যাবে না, ঠিক আছে? যদি যদি কেউ শ্রদ্ধা জানাতে না পারে তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু সহানুভূতি করা উচিত। আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে আহ, পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু একটা চিঠির তো শেষ আছে। আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতুম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করার আমি পক্ষপাতী।
যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে। জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এইরকমই অভিজ্ঞতা। এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরো বিরূপ করে দেয় এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এগুলি উদ্দেশ্য ব্যর্থ। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি, তাই এইসব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। ঠিক আছে, তাহলে জেলের ভেতরে থাকা কয়েদিদের উপর অত্যাচার করার যে অর্ডার আসে সেটা কিন্তু জেলের কর্তাদের হাত থেকে আসে না, সেটা ওপর থেকেই আসে। ঠিক আছে, তাহলে তাদেরকে আঘাত করা, তিনি বলছেন যে আমাদেরকে আঘাত করার পেছনেও একটা তাদের উদ্দেশ্য আছে, যে আমরা যদি এই পার্থিব অস্তিত্ব আমাদের ভুলে যাই, নিজের মনে মনেই আমরা যদি অনেক খুশি থাকি যে হ্যাঁ, আমি যেখানেই থাকি আমি মনে মনে ভালো আছি, সেটাকে মানে তাদের মনটাকে আহ, ভেঙে দেওয়ার জন্য তাদের উপরে এরকম আঘাত আসে। তুমি বলেছ যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেম বিন্দু আছে। সমৃদ্ধতর এবং প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে? আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না, বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? ঠিক আছে, তাহলে তিনি কি বলছেন, যে মানুষের অশ্রু দিনের পর দিন পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। তখন ইংরেজ সরকার ভারতের উপর এত অত্যাচার করতো যে কোনো মানুষ সুখে ছিল না। ঠিক আছে, অবশ্যই যারা ইংরেজদের পক্ষে ছিল, যেরকম কিছু জমিদার বা এরকম, তারা কিন্তু অনেক সুখে ছিল। তারা ইংরেজদেরকে কর দিত, মানুষের কাছ থেকে টাকা নিত আর আরামসে দিন কাটাতো। কিন্তু জমিতে জুড়ে থাকা যে মানুষগুলি আছে, কৃষকরা, শ্রমিকরা, তারা কিন্তু কেউ ভালো ছিল না। তাদের আমাদের দেশ কি বেশিরভাগই দেখবে আমাদের দেশের মানুষ গ্রামে বাস করে বা কোনো ছোট শহরে বাস করে। এরকম কিন্তু সবাই নেই, বা এরকম খুব কম জনই আছে যারা অনেক বড় শহরে বাস করে, অনেক বেশি টাকা ইনকাম করে, একদম লেভিশ লাইফস্টাইল যাদের, তা সেরকম মানুষ অনেক কম আছে। ঠিক আছে, তো আমাদের দেশে কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ, বেশিরভাগ গরিব মানুষ। আমাদের দেশের যদি ভালো করা চায়, যদি আমাদের মানে দেশের গ্রোথ করা চায়, দেশকে বাড়া ভালোভাবে রাখা যায়, তাহলে কিন্তু আমাদেরকে কৃষক, শ্রমিক, যে সমস্ত নিচু স্তরের মানুষগুলি আছে, তাদের দুঃখ কষ্টও আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই এই দৃশ্য তোমাকে প্রতিদিনই গভীর ও বিষণ্ণ করে তুলেছে। এই দৃশ্য তখনের সঙ্গে এখনের খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য মানে এই যে 70 বছর হয়ে গেল স্বাধীনতার পরেও, তারপরেও আমরা শুধু ইংরেজরা আমাদের দেশ ছেড়ে গেছে, আর তারপরে খুব ধীর গতিতে আমাদের ইকোনমিটা বা আমাদের অর্থ ব্যবস্থাটা বেড়েছে। ঠিক আছে, এখনের শ্রমিক সমাজ বা এখনের কৃষক সমাজও কিন্তু খুব সুখে নেই। এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে, কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়। এই অশ্রু সবটুকু দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেম বিন্দু আছে। তাহলে তুমি যে দেখছো যে তারা সুখে নেই, তাদের প্রতি প্রেম ও করুণা
সেগুলোও কিন্তু মিশে আছে তোমার এই দুঃখের সঙ্গে। সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দের সাথে পৌঁছবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার করে যেতে অরাজি? তুমি মনে করো এই আর কিছুদিন পরে, আর কিছুদিন কষ্ট করলেই তুমি একটা সুখের জীবন কাটাতে পারবে। তাহলে কি তুমি সেই দিনগুলি কষ্ট করবে না? মনের মধ্যে একটা সুখের দিনের কল্পনা করে সেই কষ্টের দিনগুলো কাটাতে তোমার কিন্তু কোনোই অসুবিধা হওয়ার কথা নয়। আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না। তিনি নিজে দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখছেন না যে কোনোদিন ভারত স্বাধীন হবে না, এরকম তিনি কোনো কারণ দেখছিলেন না। বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতা অনুপ্রেরণা এনে দেবে। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? তাহলে এতজন দেশবাসী, এতজন স্বাধীনতা সৈনিক মানে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তারা এত দুঃখ কষ্ট ভোগ করেছেন, তাদের সেই দুঃখ কষ্টের মূল্য আমাদেরকে দিতে হবে। আমাদেরকে আরো ভালো একটি দেশ তৈরি করতে হবে। ঠিক আছে? তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলিই পেয়েছি। সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না, কারণ তার অনেক পাঠক জুটেছে। তোমার পছন্দ যেরকম সুন্দর, তাতে একথা বলা অনাবশ্যক যে আরও বই সাদরে গৃহীত হবে। ঠিক আছে? তাকে আরও বই পাঠাতে বলছেন। ইতি তিনি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে? তাহলে সুভাষচন্দ্র বসু তার বন্ধুকে চিঠি লিখেছেন। এরপরে এর হাতে কলমে করব আমরা পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো শব্দ বা কোনো বাক্যের অর্থ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।